তোমাদের 12 নম্বর চ্যাপ্টার গোলক, ঠিক আছে, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গোলক। এটা একটা নিরেট গোলক, ও এ হলো ব্যাসার্ধ, যাকে আমি আর্ট বললাম, ঠিক আছে। এটা একটা নিরেট গোলক, ফাঁপানো নিরেট গোলক, ও এ হলো ব্যাসার্ধ, যাকে আমি আর্ট রেডিয়াস। ওকে, সূত্র গোলকের বক্রতল। আচ্ছা বলো তো, একটা গোলকের কটা তল আছে? একটা গোলকের একটাই তল আছে, যেটা হলো বক্রতল। নিরেট গোলক, এই নিরেট গোলকের একটাই তল আছে, সেটা হলো বক্রতল। ওকে, যদি আমি ফাঁপা গোলক করি, এই গোলকটা ফাঁপা গোলক, মানে একটা ধর না মার্বেলকে অর্ধেক করো বা বাটি, ফাঁপা গোলক, ঠিক আছে। এই গোলকের কয়টা তল? এই গোলকের দুটা তল, নিচেটা হলো বক্রতল আর উপরটা সমতল। একটা মার্বেলকে তুমি যদি অর্ধেক করো, তাহলে সেটা কি হচ্ছে, তার দুটো তল পাচ্ছ, উপরেরটা কি সমতল আর নিচের যে তলটা কি বক্রতল। তাহলে নিরেট গোলকের কিন্তু একটা তল, সেটা হলো বক্রতল, পুরোটা তো বক্রতল। আর ফাঁপা গোলকের সেটা দুটো তল, উপরটা সমতল আর নিচেরটা বক্রতল। মানে একটা সমতল একটা বক্রতল ফাঁপা গোলক, আর নিরেট গোলকের একটাই মাত্র তল, ঠিক আছে। তাহলে এই নিরেট গোলকের যখন কিছু বলা থাকবে না, তখন ধরে নিতে হবে কোশ্চেনে সেটা নিরেট গোলক। কিন্তু যখন ফাঁপা গোলক হবে তখন কিন্তু বলে দেবে যে সেটা ফাঁপা গোলক। তাহলে গোলকের বক্র, তাহলে এই গোলকে যেটাই বক্রতল ওটাই তো সমতল, মানে সমগ্রতল। তাহলে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি না 4 পাই আর স্কয়ার বর্গ। ওকে, 4 পাই আর স্কয়ার, পাইর মান হচ্ছে 22/7 আর আরটা হলো ব্যাসার্ধ। সূত্র যে নিরেট গোলকে যখন আমরা বক্রতল মানে পুরো তলটার আমরা বের করবো, বক্রতল বা সমগ্রতল, ঠিক আছে, তখন হবে সূত্রটা কি 4 পাই আর স্কয়ার। যদি ব্যাসার্ধের মান দেওয়া থাকে তখন মানটা বসিয়ে বা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা 2 নম্বর, গোলকের আয়তন। গোলকের আয়তন, আয়তনের সূত্র কি, এই গোলকটার ক্ষেত্রে 4/3 4/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে, 4/3 পাই আর কিউব ঘন মনে রাখতো, ঠিক আছে। তাহলে এই নিরেট গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কয়ার বর্গ একক। আর এই নিরেট গোলকের আয়তন মানে এর কতটা আয়তন, মানে কতটা এর ভিতরে কতটা পরিমাণে লোহা আছে বা কতটা পরিমাণে বাতাস আছে, ওটাই তার আয়তন, ঠিক আছে। তার আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব ঘন একক। এবারে চলে আসি, এর আর কোনো সূত্র নেই, এবারে ফাঁপা গোলকের চলে আসি 3 নম্বর। সেটা বলা থাকবে যে ফাঁপা গোলক, ফাঁপা গোলকের বক্রতল, ফাঁপা গোলকের বক্রতলের সূত্র মানে তাহলে এর অর্ধেক হবে, মানে এইটা
ফাঁপা গোলকের বক্রতল। তাহলে এর যা হয় কি তার অর্ধেক, তাই এটা যদি 4πr² হয় তাহলে এটা কি হবে 2πr², 2πr² বর্গ। ক্লিয়ার? এবারে চলে আসি 4 নম্বরে, ফাঁপা গোলকের সমগ্রতল। ফাঁপা গোলকের সমগ্রতল মানে সমগ্রতল মানে কোনটা? দেখো তোমাকে আমি দেখাচ্ছি। সমগ্রতল বলতে মানে যখন বক্রতল বললাম মানে এইটা হয় 2πr², এইটা 2πr², মানে এইটা 2πr², কি বললাম বুঝে গেছি? এই পুরোটা হয়েছিল 4πr², তাহলে এর শুধুমাত্র বক্রতল কোনটা? এইটা 2πr²। যদি এর সমগ্রতল বলা হয় মানে এইটা হলো 2πr², আর এইটা কত বলো তো? এইটা হলো πr², এটা হলো πr²। তাহলে 2πr² প্লাস πr² কত? তাহলে 3πr²। তাহলে ফাঁপা গোলকের যখন সমগ্রতল বলি মানে বক্রতল আর সমতল দুটো মিলে কি হবে না 3πr² বর্গ। বলে বুঝে গেছে নাকি? এবার এর আয়তন বের করি 5 নম্বরে, যে ফাঁপা গোলকের আয়তন। ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি? না এটা 4/3 হয়েছিল, তাহলে এটা কত হবে 2/3, 2/3 πr³ ঘন একক। এই কটা তোমাদের সূত্র আছে, এই 5টা সূত্র দিয়ে কিন্তু গোলক হলো, আর কোনো সূত্র এখানে নেই। নিরেট গোলকের 2টো আর ফাঁপা গোলকের 3টা কেন? আর তার বক্রতলটা নিয়েছি, তার বক্রতল সমতল পুরো সমগ্র তলটা নিয়েছি আর আয়তন। ওকে, এই 5টা সূত্র দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক। দেখো একে দেখে অঙ্কটা কি আছে। তারপরে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর এর মান দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ, দেখো গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর বা এটা ব্যাসার্ধের মান দেওয়া আছে 10.5 সেমি, 10.5 সেমি। আমাকে বের করতে বলেছে সমগ্রতল, অতএব গোলকের সমগ্রতল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। বলো সূত্র কি আছে? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমি প্রথম সূত্র লিখেছি 4πr²। দেখো 4πr² কি হবে? বর্গ সেমি হবে। একক অবশ্যই লিখতে হবে, বর্গ সেমি। তাহলে 4 ইন্টু পাই মান কত? 22/7 ইন্টু আর এর মান কত? 10.5, তাহলে 10.5 তার বর্গ, বর্গ সেমি সমান 4 ইন্টু 22/7 ইন্টু এটা কত হবে? 105/10 হবে না? 105/10 ইন্টু 105/10, কারণ বর্গ আছে দুবার লিখেছি। ক্লিয়ার? বোঝা গেছে? কাটাকাটি করবো, দেখো কাটাকাটি করলে কি হবে না 7 কাটলে 7 × 7 8 9 10 3 35 7 5 35। এবারে আর কোনো কাটাকাটি করবো না, কিন্তু হবে, কিন্তু নিচে 10 আমরা রেখে দেবো, ঠিক আছে? তাহলে আমাকে 4 এর সঙ্গে 22 গুণ করলে কত? 88। তাহলে 88 ইন্টু কত হবে? 15, তার সঙ্গে কত? 105, তাই তো? তাহলে দেখো হবে 138,600 বাই কত না 10 কত হবে? 100। এর দুটো শূন্য কাটে, এর দুটো শূন্য কাটে, তাহলে আমরা সহজ হলো না? তাহলে আমরা উত্তরটা কত পেলাম না 1386 বর্গ সেমি। ওটাই উত্তর। ঠিক আছে, এরপর দেখো 2 দিকের অঙ্কটা দেখো। তারপরে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি
17.50 টাকা মানে 17.5 টাকা, 17.50 টাকা হিসাবে 431 টাকা 20 পয়সা, 431.20 টাকা লেগেছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে বলটির তাহলে এটা কি দেওয়া আছে বলতো, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে এত টাকা লেগেছে। মানে একটা চামড়ার বল তৈরি করবো মানে কি, তার সমগ্রতম, তার সমগ্রতম বলটির ব্যাসের দৈর্ঘ্য মানে মানে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস 2r এর মান বের করতে হবে। ওকে, তাহলে ধরে নেব যে ধরি বলটির ব্যাসার্ধ সমান r সেমি। ওকে, ধরি বলটির ব্যাসার্ধ সমান r সেমি, শর্তানুসারে কি হবে না 4 পাই r স্কয়ার সমান কি হবে না 431.20 বাই 17.50। মোট টাকাটাকে আমি যদি প্রতি বর্গ সেমি যত টাকা হিসেবে খরচ হয়েছে যদি আমি ভাগ করে দিই, তখন কিন্তু আমাদের সমগ্রতলটা চলে আসে। ঠিক আছে, টোটাল কত টাকা খরচ হয়েছে না 431 টাকা, এবং প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা। তাহলে তত দিয়ে ভাগ করলে আমার সমগ্র তলের যে যত টাকা খরচ হয়েছে মানে সমগ্র তলটা তৈরি করতে, তাহলে সেটার সঙ্গে সমান হয়ে যাবে, মানে সমগ্র তলের সঙ্গে সমান হয়ে যাবে। এবারে দেখো এখানেও দুটোর পরে দশমিক, এখানেও দুটোর পরে দশমিক, তাহলে কি হবে, আমি দশমিকটাকে তুলে দিতে পারি, একটা শূন্য কাটা কেটে দিলাম। ঠিক আছে, দেখো বা 4 ইন্টু পাইর মান 22/7, আমি যেভাবে কাটাকাটি করছি তোমরা কিন্তু সেইভাবে করবে, তাহলে কিন্তু পরীক্ষার হলে বেশি সময় লাগবে না। 4312/175, বা আমাকে আর এর মান বের করতে হবে, তাহলে আর স্কয়ার সমান কত হবে না 4312 বাই দেখো 175 ইন্টু এই চারটে দিকে এলে কি হবে 1/4 ইন্টু 22/7 দিকে এলে 7/22। ওকে, তাহলে এবার কাটাকাটি করবো। ঠিক আছে, বুঝে গেছে, কাটাকাটি কিভাবে করছি দেখো, 7 কাটলে কত হবে 7 দুনে 14, 3 35, 7 5 25 হলো। 4 কাটাকাটি করলে 4 একে 4, 30, তাহলে 0 হবে 4 7 28, 29 30 31, 3 32, 4 8 32। ওকে, এবারে 22 দিয়ে কাটাকাটি করলে 11 দুনে 22। আচ্ছা এটা কত, এটা 11 9 99, 99 100 1 2 3 4 5 6 7 মানে 8 হচ্ছে, তাহলে 11 8 88। ওকে, আবার 2 এ কাটাকাটি করলে 2 4 8 2 9 18 মানে 49 হচ্ছে। ওকে, কত হচ্ছে 49, বা আর স্কয়ার সমান কত পেলাম আমরা 49/25। তাহলে 49/25 কে আমরা লিখতে পারি যে 7/5 তার বর্গ, 7 7 49, 5 5 25। তাহলে আর স্কয়ার সমান যদি আমি 7/5 এর 7/5 এর হোল স্কয়ার পাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আর সমান 7/5। ওকে, তাহলে আমরা ব্যাসার্ধের মানটা পেয়ে গেলাম। এবারে আমাকে বের করতে হবে কি, আমাকে বলেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য, তাই তো, তাহলে অতএব বলটির ব্যাস, ব্যাস মানে কি 2r সমান 2 গুণিত কত হবে 7/5, এই 7/5 এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 7 গুণে কত 14/5, তাহলে 14 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5 গুণে 10 দশমিক 5 8 40, তাহলে 2.8 সেমি হবে, তাহলে 2.8 সেমি হবে বলটির ব্যাসের দৈর্ঘ্য। তিনের দাগেটা দেখো, স্কুলে শর্টকাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 7 সেমি, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 7 সেমি, না সরি
ব্যাসার্ধ না, সরি ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? আচ্ছা, বলটিতে কত ঘন সেমি লোহা আছে মানে তার কি বের করতে বলেছে? তার আয়তন বের করতে বলেছে। কি বলটিতে কত ঘন সেমি লোহা আছে তার আয়তন বের করতে বলেছে, এবং ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। ব্যাস যদি 7 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক, 7/2, 7/2। এবারে সেখানে মান বসে দিলে হয়ে যাবে, বুঝে গেছে? তাহলে লিখবো যে বলটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 7/2, 7/2 সেমি। ওকে, এবারে বলেছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। অতএব বলটিতে লোহা আছে আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ঘন সেমি। মানটা বসে দেবো, দেখো তাহলে 4/3, পাইর মান 22/7, আর এর মান কত গো? 7/2, তাহলে 7/2 তার হোল কিউব ঘন সেমি একক। তাহলে সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু এটা কত হবে? 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, তাই না? তোমরা এই ধরনের অঙ্ক কোথায় করেছো বলো তো? চক্রবৃদ্ধি সুদে করেছো, সমহার বৃদ্ধি চক্রবৃদ্ধি সুদে করেছো এরকম ক্যালকুলেশন গুলো, অঙ্ক নয় সরি ক্যালকুলেশন গুলো। তাহলে 7/2 এর হোল কিউব মানে কত? 7/2 7/2 7/2, এককটা হবে ঘন সেমি। কাটাকাটি দেখো, 7 7 কাটাকাটি করে দিলাম। আচ্ছা, 2 2 4, এখানে একটা 2 এখানে একটা 2 কাটাকাটি হয়ে যাবে, আবার 2 11 22। ওকে, এবারে 11 এর সঙ্গে কত গুণ করতে হবে? 49 নাকি? তাহলে 11 ইন্টু 49 কত হবে? 539, 539/3, এটা হচ্ছে ঘন সেমি। 539 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 179 পূর্ণ 2/3 ঘন সেমি। দেখো তো এটা উত্তর আছে কিনা? 179 পূর্ণ 2/3 ঘন সেমি। ওটাই হবে বলটিতে এত ঘন সেমি লোহা আছে। তিনের দাগ হলো, এবারে চারের দাগ করবো। চারের দাগ কি বলেছে? 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, এটাও ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 14, 28/2। একটি নিরেট গোলক সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে। আচ্ছা, নিমজ্জিত করা মানে কি? সেই 14 সেমি 24 বলেছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে কত হবে? হ্যাঁ, 28 সেমি ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ হবে কত? 14। তাহলে 14 সেমি ব্যাসার্ধের একটা নিরেট একটা গোলক, সেটা আমি মানে নিমজ্জিত করা মানে কি? জলে সেটাকে ডোবাচ্ছি, মানে একদম জলে হয়, একদম জলে আমি সেটাকে ডুবিয়ে দিচ্ছি। নিমজ্জিত করা মানে জলে ডুবিয়ে দিচ্ছি। তাহলে আমি একটা 14 সেমি ব্যাসার্ধের একটা বড় গোলক বা বল যাই হোক না কেন, আমি যদি জলে নিমজ্জিত করি তাহলে কি হবে? সেই জলটা তো সরে যাবে। আমি তার যতটা জলটা কতটা সরে যাবে? বলটার যতটা আয়তন, বলটার যতটা আয়তন আছে ততটা জল অপসারিত হবে। বলেছে এখানে কতটা জল অপসারিত হবে, তাহলে তার আয়তনটা বের করতে হবে। তাহলে বলের যতটা আয়তন ততটা জল অপসারিত হবে। কথাটা বোঝা গেল? নিমজ্জিত করা মানে কিন্তু একদম ডুবিয়ে দেব। নিমজ্জিত করার অর্থ হলো, তোমরা ভৌত বিজ্ঞানে পড়েছো, ঠিক আছে? নিমজ্জিত করা মানে যে কোনো বস্তুকে সেটাকে একদম ডুবিয়ে দেওয়া জলে। বুঝে গেছি? তাহলে
তাহলে গোলকের ব্যাসার্ধ দেখো, তাহলে গোলকের ব্যাসার্ধ, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? 8 সমান না 28/2, 28/2 মানে 14 সেমি। তাহলে 14 সেমি দেওয়া আছে, ঠিক আছে, হয়ে গেল। এবারে নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিয়োজিত করে যে পরিমাণ জল অপসারিত করবে, আয়তন বের করব। অতএব গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র আমরা জানি, শিখেছি, 4/3 পাই আর কিউব ঘন সেমি। ওকে, এবারে দেখো মান বসাবো, 4/3 ইন্টু পাইর মান 22/7, আর এর মান কত? 14, তাহলে 14 এর হোল কিউব ঘন সেমি, তাহলে 4/3 ইন্টু 22/7, 14 কে 3 বার গুণ করবো, 14 ইন্টু 14 ইন্টু 14, এককটা ঘন সেমি হবে। এখানে একটাই কাটাকাটি হবে, দেখো 7 গুণে 14, আর কোনো কাটাকাটি হবে? আর কোনো কাটাকাটি হবে না। তাহলে গুণ করবো কত না 4 গুণিত 22 মানে 88, 88 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 176, 176 এর সঙ্গে গুণ করবো কত? 14, তাহলে হবে 2464, তার সঙ্গে আরো একটা 14 গুণ করতে হবে, মানে তোমার উত্তরটা দাঁড়াবে 34,496, 34,496 বাই কত? বাই 3 আছে, ঘন সেমি, তাহলে 34,496 বাই 3 ঘন সেমি। তাহলে একে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 3 একে 3, 3 একে 3, 11,000, 3 4 12, 3 9 18, 24, আচ্ছা এত পূর্ণ 24 25 2/3 ঘন সেমি, এত ঘন সেমি তার আয়তন। দেখো তো ঠিক আছে কিনা একটু, 11,498 পূর্ণ 2/3, দেখো 5 দাগের কি বলেছে? কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলো। মানে একটা বেলুন, মানে বেলুনটা গোলাকার, যখন বেলুনটা ফোলানো হয়নি তখন তার ব্যাসার্ধ বলেছে 7 সেমি, যখন বেলুনটা আমরা ফোলালাম তখন তার ব্যাসার্ধ কত হলো? 21 সেমি। তাহলে পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত করো। তাহলে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের যখন বেলুনটা ছিল তখন তার সমগ্র তলের ক্ষেত্রফল বের করো, মানে 4π7 হোল স্কয়ার, সেটা একটা মান বেরোবে। আবার যখন বেলুনটা আমি ফোলালাম, যখন বেলুনটা ফোলালাম তখন তার ব্যাসার্ধ বলেছে 21, তখন তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4π21 এর হোল স্কয়ার বর্গ একক, দিয়ে দুটো অনুপাত করলে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো 7 সেমি দৈর্ঘ্যের, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বেলুনের ক্ষেত্রফল কত হবে না 4π7 হোল স্কয়ার, হ্যাঁ কি না? এটা বর্গ কি হবে গো? বর্গ সেমি, এককটা বলেছে বর্গ সেমি। ওকে, আবার বলেছে 21 সেমি, 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বেলুনের ক্ষেত্রফল কত হবে? মানে ক্ষেত্রফল বলতে এখানটায় সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? এখানে ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফল, সমান কত হবে না 4π কত হবে? 21 এর হোল স্কয়ার বর্গ সেমি।
এবারে বলেছে এইটার আয়তন বের করতে বলি, মানে সরি এইটার অনুপাত বের করতে বলি, মানে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব পূর্বের বলতে এইটা এবং পরের মানে বর্তমান পরের ক্ষেত্রফলের অনুপাত। অনুপাত কত পাবো? এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করতে যাবে না, মান বসিয়ে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু অনেক তোমাদের সময় চলে যাবে। তাহলে 4 পাই 7 হোল স্কোয়ার ইস টু 4 পাই 21 হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো এখানে 4 পাই তো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? বাদ চলে যাবে। তাহলে আমার এখানে কত থাকবে? 7 হোল স্কোয়ার মানে কত? 7 ইন্টু 7 ইস টু 21 হোল স্কোয়ার কত? 21 ইন্টু 21। এবারে দেখো 7 একে 7, 7 3 21, এটাও 7 একে 7, 7 3 21। তাহলে আমরা কি পেলাম বলো তো? না 1 ইস টু কত পেলাম? 9। একদম অ্যান্সার। এখানে কাটাকাটি করতে গেলে সময় নষ্ট অনেক ঝামেলা হবে, আমি কেন করতে যাবো? ঠিক আছে, এইভাবে করব। তাহলে শর্ত অনুসারে বলতে পারি যে 2 পাই আর স্কোয়ার সমান এটা, তাহলে বা 2 ইন্টু পাই মান 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 127 সঙ্গে 7 গুণ করবো, 2 যোগ করবো, কত হবে? 891। 891/7 বা আর স্কোয়ার সমান কত পাবো? 891/7। এই দুটো দিকে এলে 1-2, এটা হলে 7/22। ওকে, তাহলে কাটাকাটি করে কত পাবো? 891। একে যদি আমি 11 দিয়ে কাটাকাটি করি, 11 দুনে 22, 11 8 88, 11 কে 11 আর 7 কাটাকাটি হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? না 81/2 পেলাম, না সরি 81/2 দুনে 4 পেলাম, 81/4। তাহলে আর স্কোয়ারের মান পেলাম 81/4। তাহলে 81/4 তোমরা লিখতে পারি যে 9/2 তার বর্গ, 9 9 81 2 দুনে 4। তাহলে তাহলে আর এর মান কত পেলাম আমরা? 9/2 পেলাম। ওকে, আর এর মান পেলাম 9/2। এবার আমাকে বলেছে বাড়িটির মুখের ব্যাসের দৈর্ঘ্য মানে পুরোটার মান বের করতে বলেছে। অতএব ব্যাসের দৈর্ঘ্য ব্র্যাকেটে 2r সমান 2 ইন্টু 9/2। তাহলে 2 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, তাহলে 9 সেমি। বাড়িটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 9 সেমি। ওকে, কি এইটা 127 করে 2/7, আর আমাকে ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, ব্যাস মানে 2r এর মান বের করতে হবে। ঠিক আছে, এবারে দেখো তাহলে ধরি বাটিটির ব্যাসার্ধ, সমান 8 সেমি। ওকে, তাহলে শর্তানুসারে ছয় দাগ দেখো, 6 দাগেরটা স্টার মানো ইম্পর্টেন্ট। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি আমি। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে, এটা কিন্তু নিরেট নয়, অর্ধগোল বলেছে ফাঁপা, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য বের করতে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য মানে আমি যদি একটা ছবি আঁকার চেষ্টা করি, অর্ধগোলাকৃতি একটা বাটি, বাটি, ঠিক আছে। এবারে অর্ধগোল একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, তাহলে পাত লেগেছে মানে কি?
তাহলে বাটি তৈরি করতে পাত লেগেছে মানে এইটার মান দেওয়া আছে আমার, এইটার মান আমার দেওয়া আছে। কারণ এটা বাটি মানে কি, তার ভিতরে তো ফাঁপা, যদি বড়ার থাকে তাহলে তুমি সেটা কি খাওয়া না ওটা ফাঁপা, তাই না? তাহলে আমাকে বাটি তৈরি করতে এইটার মান দেওয়া আছে, মানে এর মানটা দেওয়া আছে। এর মান কত গো? আমার পুরো সমগ্র তলে কি ছিল 4πr², তাহলে এর কি ছিল 2πr²। কি আমাকে কার মান বের করতে বলেছে? বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, এইখান থেকে এতটা তো ব্যাসার্ধ হয়, তাহলে পুরোটার মান আমাকে বের করতে বলেছে, মানে এইটার পুরোটার মান আমাকে বের করতে বলেছে। ব্যাস মানে 2r এর মান বের করতে বলেছে। এইখান থেকে এটা তো r, ঠিক আছে, আর এইটাও r, তাহলে r আর যোগ করলে 2r, ব্যাস, তাহলে আমাকে 2r এর মান বের করতে বলেছে, ঠিক আছে। আর এইটার মান দেওয়া আছে, তাহলে এইটা যদি 2r হয় তাহলে আমরা বলতে পারি যে 2πr² সমান 127/2/7। ক্লিয়ার? প্রথমে আমরা ধরে নেব, যে ধরি বাটিটির ব্যাসার্ধ r সেমি, ধরি। নেক্সট দেখো সাথে দাগ, সাথে দাগ কি বলেছে? একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘনসেমি লোহা আছে, মানে তার আয়তন বের করতে হবে, তাই হিসাব করে লিখি, এবং ওই লোহার বক্রতলের ক্ষেত্রফল মানে 4πr² এর মান বের করব। তাহলে দেখো ব্যাসার্ধ লোহার গোলার ব্যাসার্ধ ব্র্যাকেটে r সমান দেওয়া আছে 2.1 সেমি, 2.1 সেমি বের করতে বলেছে গোলাটিতে কত ঘনসেমি লোহা আছে, অতএব লোহা আছে মানে ওর আয়তনটা বের করতে হবে, 4/3 πr³ ঘনসেমি, মানটা বসাবো 4/3 ইন্টু পাইর মান 22/7, r³ মানে কত হবে গো? একবারে করছি 21/10 ইন্টু 21/10 ইন্টু 21/10 ঘনসেমি। দেখো কাটাকাটি করে কত হবে না, 7 3 21, আচ্ছা 3 3 কাটাকাটি হয়ে গেল, আচ্ছা 10 থাকুক, 10 কাটবো না, 22 4 কত 88, তাহলে 88 ইন্টু কত হবে 21 ইন্টু 21, তাহলে হচ্ছে তোমার 38,808 বাই কত 10 10 10 1000, এত মানে কত হচ্ছে, 3টা শূন্য মানে 3টার পরে দশমিক হবে, মানে 38.808 ঘনসেমি। ওকে, ঠিক আছে এটা। আচ্ছা 2 নম্বর কি বলেছে, এবং লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, গোলার বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি, তাহলে 4 ইন্টু পাইর মান 22/7 আর এর মান এটা 21/10 ইন্টু 21/10 বর্গ সেমি। কাটাকাটি করলে কত হবে না, 7 3 21, 22 4 88, তাহলে 88 ইন্টু 3 ইন্টু কত হবে না 21, 5544 বাই 100 মানে 55.44, এত বর্গ সেমি, এত বর্গ সেমি।
তাহলে লোহার গোলার আয়তন কত? লোহার গোলার আয়তন মানে লোহা আছে কত? 38.808 ঘনসেমি এবং লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 55.44 বর্গসেমি। ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও অনেকবার পরীক্ষায় দিয়েছি 4 মার্ক। 6, 7 খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে 6টা খুব ইম্পর্টেন্ট ছিল, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভালো করে প্র্যাকটিস করবি।